নমস্কার বন্ধুরা, কিছুদিন ধরেই আপনারা খবরের পাতায় বা নিউজ চ্যানেলে এক দেশের নাম প্রায়শই শুনে আসছেন। ইউরোপের প্রায় 4 লাখ বসতিযুক্ত এই ছোট্ট দেশটি এক বিশেষ কারণে আজ খবরের শিরোনামে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আইসল্যান্ড নিয়ে। আইসল্যান্ড হলো ইউরোপের একটি ছোট্ট দেশ। এই আইসল্যান্ডে দফায় দফায় ভূমিকম্পের পর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গত অক্টোবর মাস থেকে দেশটির দক্ষিণ পশ্চিম উপকূলে অবস্থিত গ্রিন্ডাভিক শহরটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই শহরটি দেশটির রাজধানী রেইকাভিকের থেকে 40 কিলোমিটার দূরে রেকজেনেস উপদ্বীপে অবস্থিত। আর এই শহরে প্রতি ঘন্টায় প্রায় 100 বারের বেশি ভূমিকম্পের কবলে পড়েছে। এর ফলে এই এলাকায় বসবাসকারী প্রায় 4000 লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আইসল্যান্ডের সিভিল প্রোটেকশন অ্যান্ড এমার্জেন্সি ম্যানেজমেন্টের প্রধান ভিদির রেনিসন বলেছেন, আমরা এই এলাকায় সমস্ত বাড়িঘর এবং অবকাঠামো নিয়ে সত্যিই উদ্বিগ্ন। রাস্তাঘাটে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। এই ফাটল দিয়ে যে কোনো সময় ম্যাগমা বেরিয়ে আসতে পারে বা ফিসার ইরাপশন হতে পারে। সার্টসেঙ্গি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টটি বন্ধ করে দেওয়া হয়েছে, যেখান থেকে রাজধানী সহ আশপাশে 30,000 বাসিন্দাকে বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহ করা হয়। গ্রিন্ডাভিক শহরের পাশেই অবস্থিত জনপ্রিয় পর্যটন স্থল ব্লু লেগুন জিওথার্মাল স্পা রিসোর্টও বন্ধ করে দেওয়া হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া অফিস বলেছে, রেকজেনেসের উপদ্বীপ বা তার আশপাশে অগ্নুৎপাতের যথেষ্ট ঝুঁকি রয়েছে। আরও বলেছেন যে গ্রিন্ডাভিকের মাটির নিচে 10 কিলোমিটার লম্বা লাভা বয়ে চলেছে, যেটির গভীরতা প্রায় 800 মিটার। 2021 সালে রেকজেনেসের ফ্রেগাডালস ফজল আগ্নেয়গিরি থেকে প্রথম অগ্নুৎপাতটি হয়। তার আগে 800 বছর ধরে ওই এলাকার আগ্নেয়গিরি সুপ্ত ছিল। আইসল্যান্ডে প্রায় 30টির মতো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ভৌগোলিকভাবেই বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির অঞ্চল ইউরোপের এই দেশটি। এখন আমরা জানবো আগ্নেয়গিরি কিভাবে সৃষ্টি হয়, বা পৃথিবীতে কত প্রকারের আগ্নেয়গিরি রয়েছে এবং কোন অঞ্চলে অগ্নুৎপাতের সম্ভাবনা সবথেকে বেশি ইত্যাদি সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আগ্নেয়গিরির অগ্নুৎপাত পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ভৌগোলিক ঘটনা। এটি এমন একটি ঘটনা যেটি অনেকবার অতীতে পৃথিবীতে গণবিলুপ্তি ঘটিয়েছিল। আনুমানিক 252 মিলিয়ন বছর পূর্বে সাধারণত সাইবেরিয়ান ট্র্যাপস নামে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সৃষ্ট গুরুতর পরিবেশগত বিপর্যয়ের ফলে 95% সামুদ্রিক এবং 70% স্থলজ প্রাণীর বিলুপ্তি ঘটেছিল, যা পার্মিয়াম ট্রায়াসিক বিলুপ্তি বা গ্রেট ডাইং নামেও পরিচিত। এটি পৃথিবীর ইতিহাসে বৃহত্তম গণবিলুপ্তির ঘটনা। আসুন দেখে নেওয়া যাক এই আগ্নেয়গিরি কী এবং কী কারণে এই আগ্নেয়গিরির সৃষ্টি হয়। আগ্নেয়গিরি হলো বিশেষ ধরনের পাহাড় যার ভেতরে কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভস্থ উত্তপ্ত পদার্থ প্রবল বেগে বেরিয়ে আসে। আগ্নেয়গিরি থেকে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে অগ্নুৎপাত বলা হয়। আগ্নেয়গিরি যে পথ দিয়ে অগ্নুৎপাত ঘটে তাকে বলা হয় জ্বালামুখ। আগ্নেয়গিরি থেকে নির্গত এই সকল পদার্থ জ্বালামুখের চারপাশে জমা হয়ে মোচার আকৃতি ধারণ করে, তখন একে আগ্নেয়গিরি বলা হয়। সাধারণত ভূত্বকের কোনো ফাটল কিংবা দুর্বল ছিদ্রপথের নিচে ভূগর্ভের তরল শিলের চাপ বৃদ্ধি পেলে অগ্নুৎপাত ঘটে থাকে। ভূ অভ্যন্তরে জমে থাকা তরল শিলাকে বলে ম্যাগমা, আর যখন এই তরল শিলা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। এই লাভা 800 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে। অনেক সময় আগ্নেয়গিরি থেকে প্রচণ্ড উত্তপ্ত গ্যাস ও আগ্নেয় পদার্থের মিশ্রণে তৈরি একটি দ্রুত গতিশীল স্রোত, যা সম্মিলিতভাবে ট্রেফা নামে পরিচিত, আগ্নেয়গিরি থেকে বেরিয়ে দ্রুত গতিতে ভূমি বরাবর প্রবাহিত হয়। একে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো। এইসব পদার্থ ঘন্টায় প্রায় 160 কিলোমিটার গতিবেগে আগ্নেয়গিরির চারপাশে ছড়িয়ে যেতে পারে। এই প্রবাহ চলার পথে সব কিছুকে পুড়িয়ে ছাই করে দেয়। এছাড়াও অগ্নুৎপাতের ফলে বন্যা, সুনামি এবং ভূমিকম্প তৈরি হতে পারে। এর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা পরিবেশ দূষণ করে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের প্রভাবগুলি বিশেষ করে ভারী জনবহুল এলাকায় ধ্বংসাত্মক হতে পারে। 1998 সাল থেকে 2017 সালের মধ্যে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং দাবানল 6.2 মিলিয়ন মানুষকে প্রভাবিত করেছিল এবং প্রায় 2400 জন মারা গিয়েছিল। আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে চারিদিকে 32 কিলোমিটার পর্যন্ত বিপজ্জনক এলাকা হিসেবে বিবেচিত হয়। বিশ্বব্যাপী প্রায় 35 কোটি লোক সরাসরি আগ্নেয়গিরির বিপদসীমার মধ্যে বসবাস করে। পৃথিবীর বিশেষ কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয়গিরি হল ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া ইত্যাদি।
এখন আমরা জেনে নেব আগ্নেয় পর্বতের উৎপত্তি সম্পর্কে। এখন এই আগ্নেয় পর্বতের উৎপত্তি সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে পৃথিবীর আভ্যন্তরীণ গঠন ও পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি সম্পর্কে। পৃথিবীর আভ্যন্তরীণ গঠন অনেকটা পেঁয়াজের মতো বিভিন্ন খোলসাকৃতিক স্তরে বিন্যস্ত। এই স্তরগুলোকে তাদের বস্তু ধর্ম এবং রাসায়নিক ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করা যায়, বা এই বস্তু ধর্ম ও রাসায়নিক ধর্ম অনুসারে আলাদা আলাদা ভাগে ভাগ করা যেতে পারে। পৃথিবীর আভ্যন্তরীণ গঠনকে প্রধানত 3টি স্তরে ভাগ করা যায়, যা হলো ক্রাস্ট, মেন্টাল এবং কোর। পৃথিবীর সবচেয়ে বাইরের দিকে রয়েছে সিলিকেট দিয়ে তৈরি একটি কঠিন ভূত্বক বা ক্রাস্ট। এটি ভূত্বক থেকে 5 থেকে 70 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তার নিচে রয়েছে অত্যন্ত সান্দ্র একটি ভূ আচ্ছাদন বা মেন্টাল। এই মেন্টাল স্তরটি প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত রয়েছে এবং এর নিচে রয়েছে কোর। এই কোরকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি কোর হলো বহিস্থ মজ্জা বা আউটার কোর, যেটি মেন্টালের চেয়ে তুলনামূলকভাবে কম সান্দ্র, যা 2890 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং অন্যটি হলো অন্তঃস্থ মজ্জা বা ইনার কোর, যা 5000 থেকে 6400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই অংশের তাপমাত্রা হলো প্রায় 4500 থেকে 5500 ডিগ্রি সেলসিয়াস। কঠিন ভূত্বক বা ক্রাস্ট ও মেন্টালের উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশকে একসঙ্গে বলা হয় লিথোস্ফিয়ার, এবং এই লিথোস্ফিয়ারের নিচের অংশ অর্থাৎ মেন্টালের নিচের অংশ, যা অপেক্ষাকৃত গরম ও সান্দ্র অবস্থায় থাকে, তাকে বলা হয় স্থেনোস্ফিয়ার। এর নিচে রয়েছে মেসোস্ফিয়ার, যা মেন্টালের শেষ অংশ পর্যন্ত বিস্তৃত। অ্যাস্থেনোস্ফিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 থেকে 700 কিলোমিটার নিচে অবস্থিত। অ্যাস্থেনোস্ফিয়ারে প্রচণ্ড চাপ এবং তাপের কারণে শিলাগুলি তরলের মতো প্রবাহিত হতে থাকে। এখন চলে আসি পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে। পৃথিবীর উপরিভাগ কিছু প্লেটের সমন্বয়ে তৈরি, যা টেকটনিক প্লেট নামে পরিচিত। পৃথিবীতে রয়েছে 7টি মেজর টেকটনিক প্লেট বা ভারী প্লেট এবং 26টি মাইনর টেকটনিক প্লেট বা হালকা প্লেট। এক একটি অংশ ভূপৃষ্ঠ হতে মাটির নিচে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা লিথোস্ফিয়ার নামেও পরিচিত। ভূত্বকের এই গভীরতা স্থলভাগের তুলনায় জলভাগের তলদেশে অনেক কম। এই সমস্ত শিলাপাতগুলি নিজস্ব উত্তপ্ত ও সান্দ্র গুরুমণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। ভূগর্ভের চাপ ও তাপের তারতম্যের কারণে এই পাতগুলি গতিশীল হয়ে পড়ে। পাতগুলি একটি শুধুমাত্র মহাদেশ বা মহাসমুদ্র অথবা অংশত মহাদেশ ও অংশত মহাসমুদ্র দিয়ে তৈরি হতে পারে। আমরা যদি পৃথিবীর সব প্লেটগুলিকে যোগ করি তাহলে দেখব যে পৃথিবীর সব প্লেটগুলি জিগসো প্যাজেলের মতো একসঙ্গে একটি আরেকটির সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা বলতে পারি যে একসময় এই প্লেটগুলি একসঙ্গেই যোগ ছিল এবং কোটি কোটি বছর ধরে টেকটনিক গতির ফলে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। যখন এই মহাদেশীয় পাতগুলি একসঙ্গে সংঘবদ্ধ অবস্থায় ছিল বা জিগসো পাজেলের মতো অবস্থায় সংযুক্ত ছিল, তখন এটিকে একত্রে প্যাঞ্জিয়া বলা হতো বা সুপার কন্টিনেন্ট বলা হতো, যেগুলি ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আলাদা হয়ে বিভিন্ন মহাদেশ গঠন করেছে। আগ্নেয় পর্বতের সৃষ্টির কারণগুলিকে প্রধানত আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো প্রতিসারি বা গঠনাত্মক পাত সীমানায় গঠিত আগ্নেয় পর্বত বা কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি ভলক্যানোস। যখন টেকটনিক প্লেট একে অপরের থেকে দূরে সরে যায় তখন তার মাঝখানের ফাঁক দিয়ে লাভা নির্গত হতে থাকে। কিন্তু এই প্লেটগুলি কখনোই আলাদা হয় না, কারণ আমরা জানি ম্যাগমার ঘনত্ব কম হয় এবং তা উচ্চ চাপে থাকে। তাই প্লেটগুলি ক্রমশ একে অপরের থেকে সরে গেলে ম্যাগমা ক্রমাগত মেন্টাল থেকে ভূত্বকের বা প্লেট সীমানায় চলে যায় এবং প্লেট সীমানার উভয় পাশে নতুন প্লেট উপাদান তৈরি করে ও সঙ্গে সঙ্গে আগ্নেয়গিরি ও আগ্নেয় পর্বতের উৎপত্তি করে। মধ্য আটলান্টিকে আইসল্যান্ডের হেকলা হেলগাফেল আগ্নেয়গিরির উৎপত্তি এভাবেই ঘটেছে। এই আইসল্যান্ডটি মিড আটলান্টিক রিজে অবস্থিত, একটি গঠনমূলক প্লেট সীমানা যেখানে উত্তর আমেরিকা এবং ইউরেশিয়ান প্লেট একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই প্লেটগুলি আলাদা হওয়ার সাথে সাথে গলিত শিলা বা ম্যাগমা উপরে উঠে লাভা হিসেবে বিস্ফোরিত হয় এবং নতুন সমুদ্রের ভূত্বক তৈরি করে। দ্বীপটি 100টিরও বেশি আগ্নেয়গিরি দ্বারা আচ্ছাদিত। এগুলির মধ্যে কিছু মৃত এবং 30টিরও বেশি এখনও সক্রিয়। দ্বিতীয় প্রকার আগ্নেয় পর্বতগুলি হল অভিসারী বা ধ্বংসাত্মক পাত সীমানায় গঠিত আগ্নেয় পর্বত বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি ভলক্যানোস।
যেখানে মহাসাগরীয় ও মহাদেশীয় পাতে ধাক্কা লাগে সেখানে অধিক ঘনত্বের বা ভারীর কারণে মহাসাগরীয় পাত ভেতরে ঢুকে গিয়ে ঘর্ষণজনিত ও উচ্চ তাপযুক্ত ম্যাগমার সংস্পর্শে গলে যায় এবং ওই পাতের সঙ্গে যে জলীয় অংশ থাকে তা বাষ্পে পরিণত হয় এবং যা ভূত্বকের উপর প্রবল চাপ সৃষ্টি করে। সঙ্গে অতিরিক্ত ম্যাগমা তো রয়েছেই, যা ভূপৃষ্ঠের ওপর ফাটল বা ক্র্যাক তৈরি করে ও ওই ফাটল দিয়ে ম্যাগমা রূপে বেরিয়ে এসে আগ্নেয়গিরির উৎপত্তি করে। রকি এবং আন্দিজ পর্বত বরাবর অসংখ্য আগ্নেয়গিরি এই কারণেই সৃষ্টি হয়েছে। আবার এই প্রকার পাত সীমানায় যেখানে মহাসাগরীয় পাতের ধাক্কা লাগে সেখানে যে কোনো একটি পাত ঢুকে গিয়ে গলে ম্যাগমা রূপে বেরিয়ে এসে আগ্নেয়গিরির সৃষ্টি করতে পারে। এই কারণে ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া প্রভৃতি বিভিন্ন অঞ্চলে অসংখ্য আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। সবশেষে আসি তপ্তবিন্দু বা হটস্পট সম্পর্কে। ভূত্বকের গভীরে এমন কয়েকটি স্থান আছে যেখানে উষ্ণতা পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলের তুলনায় অপেক্ষাকৃত অনেক বেশি। অত্যধিক উষ্ণতার জন্য এই অঞ্চলগুলিকে তপ্তবিন্দু বা হটস্পট বলা হয়। তপ্তবিন্দু অঞ্চলের ম্যাগমা অপেক্ষাকৃত তরল ও গতিশীল থাকে। তপ্তবিন্দু বা হটস্পট হলো প্লিউম উৎপত্তির প্রাথমিক পর্যায়। তপ্তবিন্দু থেকে ম্যাগমা অনবরত উপরে উঠতে থাকে। একে ঊর্ধ্বগামী পরিচলন স্রোত বা প্লিউম বলে। প্রায় 100 কিলোমিটার ব্যাস বিশিষ্ট এই প্লিউমের ঊর্ধ্বগামী চাপে ভূত্বক ফুলে উঠে বিদীর্ণ হয়ে অগ্নুৎপাতের সৃষ্টি করে। এই তপ্তবিন্দুর ওপরে শিলাখণ্ডের সঞ্চরণশীল পাতগুলি অগ্নুৎপাতে সাক্ষী হয়ে ক্রমশ সরে যেতে থাকে এবং পাতের চলনের বিপরীত দিকে তপ্তবিন্দু সরতে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, হাওয়াই দ্বীপপুঞ্জ সংশ্লিষ্ট তপ্তবিন্দুটি প্রত্যেক বছর প্রায় 11 সেন্টিমিটার করে দক্ষিণ পূর্ব দিকে সরে যাচ্ছে। ভূবিজ্ঞানীদের মতে পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা রয়েছে প্রায় 21টির মতো। এই হটস্পটগুলি অগ্নুদ্গমের গুরুত্বপূর্ণ কেন্দ্র। হাওয়াই, সামোয়া, সেন্ট হেলেনা, ক্যানারি প্রভৃতি আগ্নেয় দ্বীপপুঞ্জ হটস্পট অঞ্চলে অবস্থিত। উদাহরণ হিসেবে বলা যায় সাহারা উপত্যকা অঞ্চলে অবস্থিত টিবেস্টি আগ্নেয়গিরির কথা। এখন এই লাভা নির্গমনের ওপর ভিত্তি করে আবার আগ্নেয়গিরিকে 3 ভাগে ভাগ করা যায়, যেমন সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। যে সমস্ত আগ্নেয়গিরি থেকে সবসময় গলিত লাভা, ছাই, গ্যাস ও ধোঁয়ার নির্গমন হতে থাকে সেগুলোকে সক্রিয় আগ্নেয়গিরি বলে। সক্রিয় আগ্নেয়গিরিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, যেমন অবিরাম আগ্নেয়গিরি এবং সবিরাম আগ্নেয়গিরি। সবিরাম আগ্নেয়গিরিতে নির্দিষ্ট সময় পর পর অগ্নুৎপাত ঘটে এবং অবিরাম আগ্নেয়গিরিতে প্রতিনিয়ত লাভা নির্গমন হতে থাকে। হাওয়াই দ্বীপপুঞ্জে থাকা মাউনা লোয়া পৃথিবীর সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি। অন্যদিকে যে সমস্ত আগ্নেয়গিরি বর্তমানে সক্রিয় অবস্থায় নেই কিন্তু ভবিষ্যতে লাভা নির্গমন হওয়ার সম্ভাবনা থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজি পর্বত একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। আর লুপ্ত বা মৃত আগ্নেয়গিরি হলো যে সমস্ত আগ্নেয়গিরি যেখানে ভবিষ্যতে কোনো অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই কিংবা বিগত কয়েক দশক ধরে সেখানে কোনো রকম অগ্নুৎপাত দেখা যায়নি, তাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। আফ্রিকার তানজানিয়ায় থাকার কিলিমাঞ্জারো পৃথিবীর সবথেকে বড় একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ। এই লুপ্ত কিংবা সুপ্ত আগ্নেয়গিরি অপেক্ষাকৃত বড় ধরনের জ্বালামুখকে ক্যালডেরা বলে। সাধারণত ক্যালডেরা জ্বালামুখের চেয়ে কয়েক গুণ বড় হয়। বর্তমানে অধিকাংশ ভূবিজ্ঞানীদের মতে আগ্নেয়গিরির মস্তক ধসের ফলে ক্যালডেরার সৃষ্টি হয়। অনেক সময় ক্যালডেরাতে জল সঞ্চিত হয়ে হ্রদের সৃষ্টি হয়, তাকে ক্যালডেরা হ্রদ বলে। সমুদ্রের তলদেশীয় অনেক আগ্নেয়গিরি রয়েছে এবং সাগরতলে থাকা সমস্ত আগ্নেয়গিরি এমন সব জায়গায় অবস্থিত যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো মিলিত হয়। বেশ কয়েকটি টেকটনিক প্লেটের সমন্বিত অবস্থানের ফলে প্রশান্ত মহাসাগরের চারিদিকে একটি বিশেষ অঞ্চল তৈরি হয়েছে যাকে বলা হয় রিং অফ ফায়ার। পৃথিবীর 75% আগ্নেয়গিরি এই রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। ইন্দোনেশিয়ায় পৃথিবীর সবথেকে বেশি আগ্নেয়গিরি দেখা যায়। এই দেশে থাকা 147টি আগ্নেয়গিরির মধ্যে 73টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বহু দ্বীপ ও দ্বীপমালার সৃষ্টি হয়েছে। এছাড়াও আমাদের পৃথিবীতে অনেক উচ্চ পর্বত প্রধানত আগ্নেয়গিরি জাতীয়। মৃত আগ্নেয়গিরি কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, এককভাবে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সর্বোচ্চ পর্বত হলো এই কিলিমাঞ্জারো। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো একটি প্রাকৃতিক ঘটনা যার ফলস্বরূপ সুনামি, বন্যা, ভূমিকম্প ইত্যাদি সংঘটিত হয়ে থাকে। তাই আইসল্যান্ডে অসংখ্যবার ভূমিকম্পের পর এখন আইসল্যান্ডবাসী আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশঙ্কায় প্রহর গুনছে। আশা করি আইসল্যান্ড খুব দ্রুত এই সংকট থেকে মুক্তি পাবে। এ সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।